আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, দেখো আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের নন ফিকশনাল প্রোজ। আজকে আমরা পড়বো হচ্ছে অফ গ্রেট প্লেস। এটা গতদিন আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, আজকে এটার মেইন টেক্সটটা পড়বো। এবং এইটা স্যার আমাদের আবার লিঙ্গুইস্টিক কবে শুরু করবেন? হ্যাঁ, এই তো এটা শেষ করার পরে আবার শুরু করব। ওকে, এবার দেখো আমরা সেটি মেসেজ দিচ্ছ। আচ্ছা, সবার ভিডিওগুলো অফ করো। হ্যাঁ, এই যে এটা একটা আছে, আতিফা, তোমার ভিডিও অফ করো, স্টপ ভিডিও। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা এটা আজকে শেষ করে ফেলবো। এই যে মেইন টেক্সট আমরা পড়া শুরু করি। দেখো, ওকে, দেখো মেইন টেক্সটে বলা হচ্ছে যেটা, যে মেইন ইন গ্রেট প্লেস আর থ্রাইস সার্ভেন্ট। অর্থাৎ যারা গ্রেট প্লেসের মানুষ, অর্থাৎ সমাজের উচ্চ পদস, মানে উঁচু উঁচু পদে যারা চাকরি করে তাদের কথা বলা হচ্ছে। তারা তিন ধরনের দাসত্বে পড়ে আছে। তিন ধরনের দাসত্ব করতেছে তারা। কিসের কিসের? সার্ভেন্ট অফ দ্য সভারেন অর স্টেট, অর্থাৎ তারা একই সঙ্গে তোমার হচ্ছে সমাজের ইয়ে রাষ্ট্রের বা সভারেন পাওয়ার যেটা, সেটার দাসত্ব করতেছে বা সেটার দাস। সার্ভেন্ট অফ ফেম, তারা নিজেদের খ্যাতির দাস। অ্যান্ড সার্ভেন্ট অফ বিজনেস, এবং তারা তাদের যে কাজ, তাদের যে চাকরি, সেটারও তারা হচ্ছে সেটারও দাসত্ব করতেছে, কর্মের দাসত্ব আর কি। সো অ্যাজ দে হ্যাভ নো ফ্রিডম, সুতরাং যেহেতু তাদের কোনো ফ্রিডম নাই, নিদার ইন দেয়ার পার্সনস নর ইন দেয়ার অ্যাকশনস নর ইন দেয়ার টাইমস, সুতরাং তাদের কোনো ফ্রিডম নাই। হ্যাঁ, তাদের নিজস্ব ব্যক্তিগতভাবে বা ব্যক্তি স্বাধীনতা যেটা, সেটা নাই। তাদের কাজের বা কর্মের স্বাধীনতা নাই। আবার তাদের সময়ের সময়ে সময়ের ক্ষেত্রে কোনো স্বাধীনতা নাই। ইচ্ছা করলে যে কোনো একটা জায়গায় সে সময় মেনটেন করে কিছু একটা করবে, সেটা সে করতে পারবে না। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এটুকুতে আমাদের রাইটার বলতেছেন যে যারা উচ্চ পদশীল কর্মকর্তা, ধরো একজন বিসিএস ক্যাডার, সে হচ্ছে তিন রকমের সার্ভেন্ট। একটা হচ্ছে সে স্টেটের বা রাষ্ট্রের সার্ভেন্ট, আরেকটা হচ্ছে তার খ্যাতির সার্ভেন্ট। অনেক কিছু সে করতে পারে না, কারণ আমি তো অনেক উঁচু পদে আছি, আমার তো একটা নেম ফেম আছে, তাই না? আমি ইচ্ছা করলে রাস্তার ধারে টং দোকানে বসে খেতে পারবো না, কারণ ওই যে আমার নেম ফেমে আটকে যাচ্ছি আমি। তার মানে নেম ফেমের দাসত্ব করতেছি। সার্ভেন্ট অফ বিজনেস, এবং কাজেরও, মানে এত কাজ এত কাজ। তুমি যদি প্রশাসনে কখনো বিসিএস ক্যাডার দিয়ে ঢুকতে পারো, তাহলে দেখবা মনে হয় যেন কাজ নেই, কিন্তু এত কাজ। আবার দেখা যাচ্ছে তুমি ধরো একজন তুমি এএসপি হইলা। এখন এএসপি হওয়ার পরে তোমার যে এরিয়া, সে এরিয়াতে যত ঘটনাগুলো ঘটবে সেগুলোর একটা জবাবদিহিতা থাকবে তোমার, তোমাকে তো জবাবদিহি করতে হবে। তো এইগুলোর কারণে বলা হচ্ছে যে কর্মের ক্ষেত্রেও তুমি হচ্ছে দাসত্ব, মানে কাজেরও দাসত্ব পড়ে গেছো তুমি। It is a strange desire to seek power and to lose liberty, or to seek power over others and to lose power over a man's self. বলা হচ্ছে যে এটা একটা অদ্ভুত ধরনের একটা হচ্ছে কি বলো আকাঙ্ক্ষা। হ্যাঁ, অর্থাৎ ক্ষমতা, আচ্ছা, টু সিক পাওয়ার অ্যান্ড লুজ লিবার্টি, অর্থাৎ ক্ষমতাকে আহ, চাওয়া এবং ক্ষমতা পাওয়ার পরে নিজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হারিয়ে ফেলা। এইটা একটা অদ্ভুত টাইপের একটা ডিজায়ার, একটা ইচ্ছা। অর টু সিক পাওয়ার ওভার আদার্স, অথবা অন্যদের উপরে নিজের প্রভাব বিস্তার করা বা পাওয়ার খাটানো, এবং টু লুজ পাওয়ার ওভার এ ম্যান সেলফ, এবং নিজের ওপরে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা লুজ করা। এরকম আছে না যে আমরা অনেক সময় আমাদের, ওই যে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলে না শুটিং অ্যান এলিফেন্টে, যে সাহেবরা কি করেছিল, যে বার্মিজ লোকদেরকে শাসন করতে এসে তারা নিজেরাই যেন বন্দী হয়ে পড়ে। তারা ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে না, এমনকি ফুটবলটাও খেলতে পারে না, সেখানেও পা মেরে ফেলে দেয়, কারণ মানুষ সবাই তাদেরকে ঘৃণা করে। তো এরকম একটা কথা বলতেছে যে যখন আহ
মানে এটা একটা স্ট্রেঞ্জ বা একটা অদ্ভুত ডিজায়ার যে তুমি পাওয়ার সিক করতেছো বা নিজের স্বাধীনতা হারিয়ে ফেলতেছো, অথবা তুমি অন্য একজনকে দমন করতে গিয়ে অন্য একজনের উপরে পাওয়ার খাটাতে গিয়ে নিজের পাওয়ারটা হারিয়ে ফেলতেছো, নিজেকে হারিয়ে ফেলতেছো। The rising onto place is laborious, and by pain men come to greater pains, and it is sometimes base, and by indignities men come to dignities. তাহলে এইটা আমাদের একটা স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টের এই দুই লাইনে তার বর্ণনা দিচ্ছে আমাদের স্পিকার। পরের স্টেটমেন্ট আরেকটা, এই যে এটা, যে কোনো একটা বড় প্লেসে যাওয়াটা এটা ল্যাবোরিয়াস, মানে অনেক কঠিন কাজ, অনেক পরিশ্রমের কাজ। অ্যান্ড বাই পেইনস মেন কাম টু গ্রেটার পেইনস, এবং মানুষ কষ্ট করে আরো বেশি কষ্টের দিকে ধাবিত হয়। ওই যে তুমি অনেক কষ্ট করতেছো, ভাবতেছো যে আমি এখন পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে যাব, তাহলেই শান্তি। কিন্তু না, শান্তি তখন শুরু, তখন আরো অন্য রকমের শান্তি, অন্য রকমের কষ্ট আর কি। যেমন ওই যে আমরা যখন প্রাইমারিতে পড়তাম ভাবতাম না কবে হাই স্কুলে উঠবো, একটু আরাম পাবো, যা ইচ্ছা তাই করতে পারবো। হাই স্কুলে ওঠার পরে তখন পড়াশোনার দায়িত্ব বেড়ে গেল। হাই স্কুল থেকে কলেজে ওঠার জন্য আকাঙ্ক্ষা, কলেজে উঠে দেখি আরেক প্যারা, 1 বছর 10 মাসে পরীক্ষা। কলেজ থেকে মনে হয়েছে না কবে যে অনার্স টনার্স করবো, একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করবো, এখানে এসে আরেক প্যারা না। তো এইরকম যে মানুষ পরিশ্রম করে, পেইন নেয়, আর একটা মানে পেইনের মাধ্যমে একটা গ্রেটার পেইনের ভিতরে সে ঢুকে পড়ে, অ্যান্ড ইট ইজ সামটাইম বেস। এবং এই যে সে আর একটা গ্রেটার পেইনের দিকে যাচ্ছে, গ্রেটার একটা প্লেসে যাচ্ছে, এটা করতে গিয়ে সে মাঝে মাঝে খারাপ কাজ করে ফেলে। অ্যান্ড বাই ইনডিগনিটিস মেন কাম টু ডিগনিটিস, এবং অসম্মানের কাজের মাধ্যমে সে সম্মানের কাজের দিকে ধাবিত হয়। ধরো তুমি ঘুষ দিয়ে পুলিশে ঢুকতেছো, তাহলে তোমার কাজ, তুমি অ্যাজ এ পুলিশ তোমার কাজ কি, যে আইন শৃঙ্খলা এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে ঠিকঠাক করে রাখা, কিন্তু তুমি ঢুকতেছই হচ্ছে ওই দুর্নীতির মাধ্যমে। অথচ তোমার কাজ হয়েছিল, বা যারা তোমাকে ঢোকাচ্ছে তাদের কাজ ছিল হচ্ছে দুর্নীতিকে আটকে দেয়া। এটাই বলতেছে যে ইনডিগনিটির মাধ্যমে, অসম্মানের বিষয় দিয়ে, অসম্মানের কাজ দিয়ে তুমি ডিগনিটির দিকে যাচ্ছ। The standing is slippery and the regress is either a either a downfall or at least an eclipse, which is a melancholy thing. বলা হচ্ছে এই যে তুমি যখন ইনডিগনিটির মাধ্যমে, অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে কোনো এক জায়গায় গিয়ে ঢুকতেছো, তো এই জায়গাটাতে থাকা, এইটা হচ্ছে খুব স্লিপারি একটা জায়গা। যে কোনো মুহূর্তে তোমার অবনতি ঘটতে পারে। তুমি এমন একটা পজিশনে গেলা যে কোনো মুহূর্তে তোমাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। আবার বলা হচ্ছে রিগ্রেস ইজ ইদার এ ডাউনফল, তুমি ওখান থেকে ফিরে আসবা, তো এটা আবার পতন হিসেবে ধরা হবে। অর অ্যাটলিস্ট অ্যান এক্লিপস, অথবা ধরা হবে যে অন্তত এটা একটা তোমার হচ্ছে ছোটখাটো পতন হলেও পতন আর কি। হুইচ ইজ মিলানকলি থিংস, এবং এটা একটা দুঃখের বিষয় যে তুমি একটা প্লেসে গেলে, ওই প্লেস থেকে তোমাকে ডিমোশন দেওয়া হলো, এটা একটা কষ্টের বিষয় না? এটাই বলতেছে। এই তো স্পিকার বন্ধ করো না কেন? হ্যাঁ, এই যে তোমরা তোমাদের যদি স্পিকার বন্ধ না রাখো তাহলে হইলো। ওকে, কার চলতেছে দেখাও যায় না সবগুলো। আচ্ছা, এবার দেখো বলতেছে যে কাম ননসিস কুই ফিউরিস, আচ্ছা, নট ইজ কার্লি ভিলস, মানে এটা হচ্ছে ল্যাটিন যে ফ্রেজ, সেটা। তো এইটার মানে হচ্ছে হোয়েন এ ম্যান ফিলস, ল্যাটিন ফ্রেজ গুলো কি পরীক্ষায় দিতে হবে? না, এটা যদি প্রোজ স্টাইল আসে, যদি হয়তো বললো যে ডিসকাস বেকনস প্রোজ স্টাইল, তখন ওইখানে একটা স্টাইল হচ্ছে হি ইউজেস ল্যাটিন ফ্রেজ এন্ড কোটেশনস, এই জায়গাটাতে হয়তো এমনিতে ল্যাটিন ফ্রেজ না দিলেও হবে? হ্যাঁ, এমনিতে না দিলে হবে, অন্য কোটেশন দিতে হবে। হ্যাঁ, অন্য কোটেশন। আচ্ছা স্যার। আচ্ছা, when a man feels that he is no longer what he was, he has no reason to live longer. এটার মানে হচ্ছে যে যখন কোনো একজন মানুষ ফিল করে যে সে আর ওই পজিশনে নাই যে পজিশনে থাকার কথা ছিল, তখন তার আর বেঁচে থাকতেও ইচ্ছা করে না, বা সে আর বেশি দিন বেঁচে থাকতে চায় না, এবং সে বেঁচে থাকার কারণও খুঁজে পায় না।
মানে এই যে এরকম ক্ষেত্রে ধরো এরকম ভাবে তুমি একটা ঘুষ টুস দিয়ে চাকরিতে ঢুকলা এবং সেখানে গিয়ে কোনোভাবে তোমার পা পিছলে গেল, তুমি আর থাকতে পারলা না, তখন কি হলো, তোমার যে ডিমোশন হলো, এই ডিমোশনের কথা তুমি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার হচ্ছে মানে এটা ছেলেদের ব্যাপার দিয়ে আমি বলতেছি, যে তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে বলতে পারবা? বলতে পারবা না। তখন কি হবে, তোমার মনে হবে যে না, এই জীবন রাখার চেয়ে থোয়াই ভালো, এরকমটা হবে আর কি। Nine retired men cannot, when they would, neither will they when it were reason, but are impatience of privateness, even in age and sickness, which require the shadow like old townsmen that will be still sitting at their street door, though they are thereby they offer is to scorn. আরে এই তো সমস্যা হচ্ছে। ভাইয়া সবাই ডিস্টার্ব করতেছে। সেটাই আমি ভাবতেছি, এরকম হলে একেবারে ওই দিনের ক্লাস থেকে আউট করে দেব, কারণ এত বারবার হলে তো মুশকিল। আর তোমরা সবাই জানো যে ঢুকেই অমনি তোমাদের মাইকটা অফ করে দিতে হবে। আমি খেই হারাই ফেলি সময় সময় যে নীলার মাইক অন আছে। আচ্ছা, বলা হচ্ছে যে শুধু তাই নয় আর কি, যারা সমাজের উচ্চ পদে থাকে তারা চাইলেই অবসরেও যেতে পারে না। আবার যখন যাওয়ার দরকার হয় অবসরে, তখনও তারা অবসরে অনেকটা যেতে চান না। মানে পদমর্যাদা ছাড়া তাদের ব্যক্তি জীবন অনেকটা মানে অসহনীয় হয়ে ওঠে। ইভেন ইন এজ অ্যান্ড সিকনেস, মানে তারা অসহনীয় হয়ে পড়ে। অ্যান্ড আচ্ছা, আচ্ছা, এবং বার্ধক্যে, ইভেন ইন এজ অর্থাৎ যখন বয়স হয় তখন, এবং তার যখন হচ্ছে অসুস্থতা, সেই জায়গাটাতে তো তারা এই তার যে উচ্চ পদ, সেই পদকে নিয়ে সে হচ্ছে তোমার ইয়ে করে, গৌরব করতে থাকে। অ্যান্ড দেয়ার বাই দে অফার এজ টু স্কর্ন, এবং এই জন্য তারা তাদের যখন বয়স হয়ে যায় তখন সেই সময়টাতে তারা অনেক বিরক্ত হয় বা অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এখানে ব্যাপারটা এরকম, আমি যদি আরো ভেঙে ভেঙে বলি যে নাই রিটায়ারমেন্ট ক্যান নট হোয়েন দে উড, নেইদার উইল দে হোয়েন ইট ওয়ার রিজন। মানে যারা হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তারা, তারা কখনো অবসরে যেতে চান না, রিটায়ারে যেতে চান না। আবার যখন যাওয়ার দরকার হয় তখনও তারা যান না। বাট আর ইমপেশেন্ট অফ প্রাইভেটনেস, মানে তাদের রিটায়ারের সময় তারা অনেক ইমপেশেন্ট হয়ে ওঠেন, কারণ পদমর্যাদা ছাড়া জীবন আসলে জীবন মনে হয় না তাদের কাছে। ইভেন ইন এজ অ্যান্ড সিকনেস, এমনকি তার বয়স্ক অবস্থায় এবং যখন রোগ শোকে পড়ে যায় সেই সময়, হুইচ রিকোয়ার্ড দ্য শ্যাডো, এবং সেই সময় তার ওই একটা শ্যাডোর যেন দরকার হয়। অর্থাৎ তিনি যে একজন ইয়ে ছিলেন, বড় পদের লোক ছিলেন, এরকম ফিলটা তার দরকার হয়। লাইক ওল্ড টাউন্সম্যান দ্যাট উইল বি স্টিল সিটিং অ্যাট দেয়ার স্ট্রিট ডোর, ঠিক অনেকটা ওই ওল্ড টাউন্সম্যানের মতো, যারা তাদের দরজায় যেন বসে থাকে। দো দেয়ার বাই দে অফার এজ টু স্কর্ন, যদিও তাদেরকে ওই তাদের বয়সের কারণে অনেকেই স্কর্ন করে, বলতে পারো যে অবহেলা করে বা এই জাতীয়। মানে তোমার যখন বয়স ছিল, যখন তুমি পদে ছিলা, তখন তোমাকে সবাই সম্মান করতেছিল, বাট যখন তোমার পদ নাই তখন তুমি তো ওই সম্মানটা আর পাবা না। বাট ওই সম্মানের কথা ভেবে তুমি তখন আক্ষেপ করবা, এরকম একটা অবস্থা। দেখবা যে রিটায়ার্ড করে আসে যে সমস্ত আর্মি পার্সনরা, তারা কিন্তু বাড়িতে এসে ওইভাবে ওরকম একটা ভাবখানা নিয়ে কিন্তু চলতে চায়, কিন্তু দেখা যায় তাদের ওয়াইফ, তাদের ছেলে পেলে বা তাদের নাতিপুতিরাও তাকে আর ওইভাবে গ্রহণ করতেছে না, এমনকি তাদের পাড়া প্রতিবেশীরাও ওরকম ভাবে গ্রহণ করতেছে না। সে যখন হচ্ছে বাহিরে হয়তো একটা চেয়ার নিয়ে বসে আছে, তখন দেখা যাচ্ছে যে অন্য ইয়াং ছেলে পেলে তাকে আর ওইভাবে গুনতেছে না, কিন্তু এই জায়গাটাতেও সে ওইরকম একটা ভাবখানা নিয়ে থাকতে চায়, এবং এতে করে একটা ইয়াংদের সাথে একটা দ্বন্দ্বে পড়ে যায়, এরকমটা কিন্তু হয়। Certainly great persons had need to borrow other men's opinions to think themselves happy, for if they judge by their own feeling they cannot find it,
but if they think with themselves what other men think of them, and that other men would fain be as they are. আচ্ছা, আমরা এখান থেকে পড়ি। বলা হচ্ছে নিশ্চিতভাবেই আচ্ছা নিশ্চিতভাবেই উচ্চ মর্যাদাশীল যে সমস্ত লোকগুলি বা তোমার হচ্ছে গ্রেট পারসন যারা নিড টু বড় আদার মেন্স ওপিনিয়ন, তাদের অন্যদের ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন পড়ে। টু থিঙ্ক দেমসেলফ হ্যাপি, তাদের নিজেদেরকে হ্যাপি মানে মনে করার জন্য অন্যদের প্রয়োজন মানে দরকার প্রয়োজন হয় আর কি, অন্যদের মতামতের প্রয়োজন হয়। ফর ইফ দে জাজ বাই দেয়ার ওন ফিলিংস, কারণ যদি তারা তাদের নিজস্ব ফিলিংস দিয়ে তারা জাজ করে, দে ক্যান নট ফাইন্ড ইট, তখন তারা আসলে শান্তিটা পায় না। এই জন্যই অনেক সময় তারা ওই অন্যদের মতামতটা নেয়। বাট ইফ দে থিঙ্ক উইথ দেমসেলফ হোয়াট আদার ম্যান থিঙ্ক অফ দেম, কিন্তু যদি তারা বুঝতে পারে যে অন্যান্য মানুষরা তাদের সম্পর্কে কি বলতেছে, সেটা যদি তারাও বুঝতে পারে, and that other men would fain be as they are, এবং অন্য মানুষরা অবশ্যই এইটা ভেবে একটু মানে কষ্ট পাবে। ফেইন হবে, ফেইন বলতে এখানে কষ্ট, তারা যেরকমটা কষ্ট পাচ্ছে অন্য মানুষরাও কষ্ট পাবে। দেন দে আর হ্যাপি অ্যাজ ইট ওয়ার বাই রিপোর্ট, এবং তখন তারা মানে খুশি হয়, সুখী হয়। when perhaps they find the contrary within, কারণ তখন তারা তাদের ভেতরে একটা কন্ট্রারি খুঁজে পায়। ব্যাপারটা এরকম, তুমি যদি একটা তোমার ফ্যামিলির ধরো একটা কি বলে ধরো তোমার দাদা অথবা তোমার বড় আব্বা যেটা আমরা বলি জ্যাঠা, তারা হয়তো উচ্চপদশীল কর্মকর্তা ছিলেন, এখন তারা হচ্ছে একটু ইয়েতে গেছেন, অবসরে গেছেন, এবং অবসরে গিয়ে তারা অনেক সময় অন্যদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আমি এটা করতেছি, এটা কি ঠিক আছে কিনা বা এটা কেমন। যদি তখন বলা যায় হ্যাঁ এটা ঠিক আছে, তখন তারা কিন্তু এটাতে হ্যাপি ফিল করে। আবার যদি বলা হয় যে না এটা ঠিক নাই, এটা সেটা, তখন তারা আবার এটাতে কষ্ট পায়। তো এই জন্য বলতেছে যে উচ্চপদশীল যে ব্যক্তিরা রয়েছে তাদের নিজেদের শান্তির জন্যই অন্যদের মতামত নিতে হয়, এবং এর কারণ হচ্ছে যদি তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা বা আবেগ অনুভূতি সেগুলোর মাঝে যদি তারা একটু মানে নিজেরা যদি একটু চিন্তা করে, তাহলে তারা ওই নিজেদের শান্তির যে বিষয়টা সেটা তারা খুঁজে পায় না, এবং অন্য মানুষরা তাদের সম্পর্কে কি ভাবেন তার সাথে যদি তাদের নিজস্ব চিন্তা ভাবনার যদি মিলে যায় আর কি, এবং তারা যতখানি সন্তুষ্ট থাকতে মানে সন্তুষ্ট, অন্যরাও যদি ততটাই সন্তুষ্ট বোঝাতে পারে, তখন তারা বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন তারা এটা হ্যাপি হয়, এবং তাদের মনটা তখন মানে উল্টো একটা ধারণা জন্মেছিল যেটা সেটা কেটে যায়। এগুলো জটিল চিন্তা ভাবনা, তবে মেইন কথাগুলো এই যে এইগুলোই, যে এই জায়গায় তোমাদের ইয়েতে এগুলোই আসলে মেইন জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলেই তোমরা বানিয়ে লিখতে পারবা। এই যে এটা হচ্ছে মেইন একটা, এই জিনিসগুলো মনে রাখবা। কোনো একটা প্যাসেজ থেকে সব জিনিস তো মনে রাখার দরকার হয় না, এরকম কিছু জিনিস। এবার দেখো, ফর দে আর দ্য ফার্স্ট দ্যাট ফাইন্ড দেয়ার ওন গ্রাইফ দো দে বি দ্য লাস্ট অ্যান্ড দ্যাট ফাইন্ড দেয়ার ওন ফল্টস। বলতেছে যে তারা, কারণ তারা মানে তারা তাদের সমস্যাটা, তাদের যে কষ্টের জায়গাটা সেটা তারা সর্বপ্রথম খুঁজে পায়, এবং তারা তাদের ভুলগুলোকে সবশেষে খুঁজে পায়। ব্যাপারটা এরকম যে যারা ওই যে উচ্চপদস্থ কর্মকর্তা এবং বয়স হয়ে গেছে, এক কথায় যারা রিটায়ার্ড ম্যান, তারা কিন্তু খুব চিল্লাপাল্লা করে দেখবা বাড়িতে, বা অনেকে আছে একবার শান্ত হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই চিল্লাপাল্লা করে। তো এটার কারণ হচ্ছে তারা সবসময় অতীত দিয়ে তাদের নিজেদের বর্তমানকে বিচার করে, হ্যাঁ আমরা এই করেছি সেই করেছি, তোরা এই করতে পারিস না সেই করতে পারিস না, আমি এটা ছিলাম ওটা ছিলাম, আর আজকে তোমরা আমাকে এরকম ভাবে দেখতেছো। এটা সে নিজের দুঃখের জিনিসটা আগে দেখতে পায়, কিন্তু তার যে নিজের ফল্ট আছে এই ফল্টটা সে লাস্টে দেখতে পায়। সার্টেনলি মেইন ইন গ্রেট ফরচুনস আর স্ট্রেঞ্জার টু দেমসেলফ। এই যে এটা একটা দারুণ জিনিস। বলছে নিশ্চিতভাবেই গ্রেট ফরচুনের, বা বলতে পারো যে উচ্চপদস্থ কর্মকর্তা যারা, তাদের কথা বলা হচ্ছে যে তারা আর স্ট্রেঞ্জার্স টু দেমসেলফ, তারা নিজেদের কাছেই নিজেরা যেন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তারা যেন নিজেদেরকে চিনতে পারে না। অ্যান্ড হোয়াইল দে আর ইন দ্য পাজল অফ বিজনেস, এবং যখন তারা কাজের ভেতরে থাকে,
দে হ্যাভ নো টাইম টু টেন্ড দেয়ার হেলথ ইদার অফ বডি অ্যান্ড মাইন্ড, এবং তাদের টাইম থাকে না নিজের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের খোঁজ খবর নেওয়ার, এটার তাদের টাইম থাকে না, তারা কাজের একটা পাজলের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, এরপরে আরো একটা ল্যাটিন ফ্রেজ এখানে বলা হচ্ছে, ইট ইজ এ স্যাড ফেথ ফর এ ম্যান টু ডাই টু ওয়েল নোন টু এভরিবডি এলস অ্যান্ড স্টিল আননোন টু হিমসেলফ। এবং বলতেছে এটা একটা খুবই কষ্টের কথা যে যখন একটা মানুষ মারা যাচ্ছে তখন সে সবাইকে চিনতে পারতেছে বা সবার সম্পর্কেই ভালো জানে, বাট সে নিজেকে চিনতে পারে না, নিজেকে জানে না। মানে ব্যাপারটা ওই যে সক্রেটিসের আছে না, নো দাই সেলফ, ওই নো দাই সেলফের সাথে যেন এটা একটা লিঙ্ক আছে। দেখো, in place there is license to do good and evil। বলা হচ্ছে মানুষের ক্ষেত্রে যেটা আছে প্রত্যেকটা মানুষের জন্যই, সেটা হচ্ছে যে ভালো করার এবং খারাপ করার লাইসেন্স রয়েছে। মানে ওই যে বিবেকের যে বিষয়টা সেটার কথা বলতেছে, যে প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ দুইটা করারই হচ্ছে ইয়ে রয়েছে, স্বাধীনতা রয়েছে বলতে পারো, লাইসেন্স রয়েছে। where of the latter is a curse, for in evil the best condition is not to will, the second not to can। বলা হচ্ছে এইখানে পরের যে অপরাধটা, এই যে এভিল যেটা, সেইটার মানে পরেরটা অপরাধ, কারণ খারাপ কাজ করার ক্ষেত্রে আসলে ইচ্ছা শক্তির দরকার হয়। কন্ডিশন ইজ নট টু উইল, হ্যাঁ, খারাপ কাজ করার জন্য তোমার দরকার হচ্ছে ইচ্ছা শক্তি। আর সেকেন্ড যে কাজটা, দ্বিতীয় কাজটি করার জন্য আচ্ছা, দ্য সেকেন্ড নট টু ক্যান, সেকেন্ডটা ইচ্ছা করলে আমরা এটাকে ইয়ে করতে পারি। এখানে একটু উল্টা আছে মনে হয়, দেখো, ইন প্লেস দেয়ার ইজ লাইসেন্স টু ডু গুড অ্যান্ড এভিল, দুইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে স্বাধীনতা রয়েছে, আমরা ইচ্ছা করলে ভালোও করতে পারি খারাপও করতে পারি। হোয়ার অফ দ্য ল্যাটার ইজ দ্য কার্স, এবং পরেরটা অর্থাৎ এভিল যেটা খারাপ কাজ, সেটা হচ্ছে একটা অভিশাপ বলতে পারো। ফর দ্য এভিল দ্য বেস্ট কন্ডিশন ইজ নট টু উইল, এভিলটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ইচ্ছা করলে এটাকে না করে থাকতে পারি। দ্য সেকেন্ড নট টু ক্যান, এবং আরেকটা আছে সেটা হচ্ছে যে আমরা মানে এক কথায় যে এভিল করতেই বরং আমাদের হচ্ছে সামর্থ্য লাগে, আমাদের ইচ্ছাও লাগে। খারাপ কাজ করতে আমাদের সামর্থ্য লাগে, ইচ্ছা লাগে। ধরো তুমি এখন অ্যালকোহল খাবা, মদ খাবা, এক্ষেত্রে কি তোমার টাকাও লাগবে, তোমার ইচ্ছাও লাগবে, পরিশ্রমও লাগবে, আবার লুকিয়ে লুকিয়ে করতে হবে। বাট পাওয়ার টু ডু গুড, কিন্তু ভালো কাজ করতে যে শক্তির দরকার হয়, ইজ দ্য ট্রু, এটা একেবারে সত্য একটা শক্তি, অ্যান্ড লফুল এন্ড অফ অ্যাসপাইরিং, এবং এটা একটা লফুল একটা বিষয়। বলা হচ্ছে তুমি যদি ভালো কাজ করতে চাও, এবং এটা হচ্ছে তোমার একেবারে মানে আইনসম্মত একটা কাজ, এবং এটা হচ্ছে তোমার করার সামর্থ্যও থাকবে, এবং সত্যিকার অর্থেই এটাই তোমার কাজ, বা এটাই তোমার সত্য কাজ হওয়ার কথা। মানে তুমি একটা উচ্চপদস্থ কর্মকর্তা হলে, উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার পরে তো তোমার তো খারাপ কাজ করতে বলা হয়নি, তাই না? তোমার ভালো খারাপ দুইটাই এবিলিটি আছে, কিন্তু খারাপ করতে গেলে দেখবা তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে সামর্থ্যের জায়গা থেকে তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, তোমার ইচ্ছার ব্যাপার স্যাপার আছে। কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র ইচ্ছাটা হলেই হলো, আর এটা তার অন্য কোনো কিছু করতে হয় না। আর ভালো কাজ হচ্ছে এটাই সত্য, এটাই তোমার কাছে চাওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে আইন দ্বারা সিদ্ধ, মানে আইন এটাই বলতেছে যে তুমি ভালো কাজটাই করো। ফর গুড থটস দো গুড অ্যাকসেপ্ট দেম, God accept them, yet towards men are little better than good dreams, except they be put in act, and that cannot be without power and place as the vantage and commanding ground। বলা হচ্ছে যে গুড থটস যেগুলো আছে, যেটা যদিও হচ্ছে গড এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, যে বলে না যে তুমি একটা হজ করতে যাচ্ছ, তুমি হজ করো বা না করো, তুমি যাওয়ার জন্য তোমার যে হচ্ছে ইগারনেস রয়েছে, তুমি যাচ্ছ, রাস্তার ভেতর মারা গেলেও এটা তোমাকে গড অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু এখানে বলতেছে গুড থটসের ক্ষেত্রে ইয়েট টুয়ার্ডস মেন, মানুষেরদের বেলায়, আর লিটিল বেটার দেন গুড ড্রিম, এটা গুড ড্রিমের চাইতে একটু ভালো। এক্সেপ্ট দে বি পুট ইন অ্যাকশন, যতক্ষণ না তুমি এটাকে কাজে পরিণত করতেছো ততক্ষণ গুড থট এটা কোনো গুড থটই না, এটা একটা জাস্ট ড্রিম। হ্যাঁ, গড যদিও এটাকে মেনে নেয় যে হ্যাঁ হচ্ছে ও তো ভালো চিন্তা করেছে, যে যেতে গিয়ে সে যাওয়া হয়নি, অনেক চেষ্টা ছিল, তাহলে এটা মেনে নেই। আমরা অনেক সময় বলি না যে
হজের নিয়াত করেছে, যাতায়াতের পথে মারা গেছে, হজের ময়দানেই পৌঁছাতে পারেনি, তার হজ হয়ে গেছে, গড মেনে নিয়েছে। তো বলতেছে এইরকম জাতীয় নিয়তকে গড মেনে নেয়, বাট মানুষদের ক্ষেত্রে এটা কেউ মেনে নেয় না। এই ক্ষেত্রে যেটা হয় যে তোমার ওই যতক্ষণ না কাজে পরিণত করতেছো ততক্ষণ এটা হবে না। অ্যান্ড দ্যাট ক্যান নট বি উইদাউট পাওয়ার অ্যান্ড প্লেস। এবং এই ভালো কাজ করতে গেলে গুড থটগুলিকে তুমি শক্তি এবং জায়গা ছাড়া, ভালো পথ ছাড়া তুমি এটাকে করতে পারবে না। অ্যাজ দ্য ভিন্টেজ অ্যান্ড কমান্ডিং গ্রাউন্ড, এবং এই ক্ষেত্রে তোমার সুবিধাজনক একটা গ্রাউন্ড লাগবে এবং কমান্ডিং একটা গ্রাউন্ড লাগবে যে কোনো ভালো কাজ করতে গেলে। মানে তোমাকেই নেতা হতে হবে, আদারওয়াইজ তুমি ভালো কাজ করতে পারবে না। তুমি ধরো একটা থানার ওসি, তুমি ইচ্ছা করলেই তোমার থানাটাকে খুব সুন্দরভাবে ইয়ে করতে পারবা, এটার আর তোমার অন্য কিছু লাগবে না। কিন্তু তুমি যদি থানার ওসি না হয় একটা কনস্টেবল হও, ইচ্ছা করলে তুমি কিন্তু তোমার পাওয়ার খাটাইতে পারবা না, তুমি তোমার সব কাজ তোমার ইচ্ছা মতো করতে পারবা না। তোমার তখন গুড থট থাকতে পারে, বাট এটা কোনো কাজে আসতেছে না, তো এটা কোনো কিছু হবে না তখন। এবং এই গুড থটগুলোকে বাস্তবে নিয়ে আসতে হলে অবশ্যই তোমার পাওয়ার অ্যান্ড প্লেস লাগবে। আচ্ছা, এরপরে বলতেছে মেরিট অ্যান্ড গুড ওয়ার্কস ইজ দ্য এন্ড অফ ম্যানস মোশন, অর্থাৎ মানুষের কাজের বা মানুষের গতির শেষ যে জায়গাটা সেটা হচ্ছে মেধা এবং গুড ওয়ার্ক। মানে এক কথায় একটা মানুষ সে কেমন এটা বুঝতে হলে ওই মানুষের মেরিট থাকতে হবে, বা সে যদি ভালো কাজ করতে যায় তাহলে তার মেরিট থাকতে হবে, মেধা থাকতে হবে, এবং তার ওই ভালো কাজটা করতে হবে। অ্যান্ড কনসায়েন্স ইজ দ্য সেম ইজ দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ মেন্স রেস্ট। এবং কনসায়েন্স যেটা, বিবেক যেটা, সেটা আমাদেরকে ওই মেন্টাল রেস্টটা দিয়ে থাকে তুমি ভালো কাজ করার ক্ষেত্রে। তো বলা হচ্ছে মেধা ও ভালো কাজ মানুষের হচ্ছে যে গতি, সেই গতির হচ্ছে একটা সীমা নির্ধারণ করে দেয়, এবং বিবেক মানুষের হচ্ছে বিশ্রামের যেন একটা বা অ্যাকমপ্লিশমেন্টের কোনো একটা কাজ সম্পাদন করার ক্ষেত্রে একটা প্রশান্তি এনে দেয় আর কি। For if a man can be partaker of God's theatre, he shall likewise be partaker of God's rest. বলা হচ্ছে যদি কোনো একজন মানুষ গডের থিয়েটার অর্থাৎ চার্চে যায় বা এরকম কাজকর্ম যদি করতে পারে বা গডের আদেশ নিষেধ মেনে নিতে পারে, মানতে পারে, তাহলে সে হচ্ছে গডের যে শান্তি প্রশান্তি সেগুলো সে পাবে। হ্যাঁ, মানে একজন মানুষ যদি হচ্ছে গডের যে কাজকর্ম, গডের যে থিয়েটার, সেগুলোর যদি অংশীদার হতে পারে, তাহলে সে একইভাবে গডের যে মানে আশীর্বাদ সেটা সে পাবে। এখানে আরেকটা ল্যাটিন ফ্রেজ দেখো, and God turned to look upon the works which his hand has made and saw that all were very good, and then the Sabbath. এবং গড তখন দেখে যে এই লোকটা তার হাত দিয়ে কি কি কাজ করেছে, এবং তিনি যখন দেখেন যে হ্যাঁ সব কিছুই খুব ভালো, তখন দেন দ্য সাবাত, তখন হচ্ছে তার সাবাত চলে আসলো। সাবাত বলতে সানডে, মানে ব্যাপারটা এরকম যে তখন তার ঈদ লেগে গেল, যদি গড দেখে যে হ্যাঁ সে আসলে সব ভালো কাজ করেছে। In the discharge of thy place set before thee the best examples for imitations is a globe of precepts, and after the আচ্ছা এই লাইনটা একই জিনিস আর কি। আচ্ছা, বলতেছে যে in the discharge of thy place set before thee the best example, বলতে তোমার জায়গায় তোমাকে বেস্ট এক্সাম্পল সেট করতে হবে। ফর ইমিটেশন ইজ এ গ্লোব অফ প্রিসেট, এবং ইমিটেশন করাটা যেটা অর্থাৎ তুমি অন্য একজনের যে কাজ করবা সেটার কথা বলতেছে, যে অনুকরণ এটা হচ্ছে একটা হচ্ছে উপদেশের একটা জায়গা আর কি বলতে পারো। গ্লোব অফ প্রিসেট, প্রিসেট বলতে হচ্ছে এটা উপদেশ। ইমিটেশন ইজ এ গ্লোব অফ প্রিসেপ্ট অর্থাৎ উপদেশের পৃথিবী এটা বলতে পারো। অ্যান্ড আফটার এ টাইম সেট বিফোর দি দাইন ওন এক্সাম্পল, এবং যখন তুমি তোমার সামনে তোমার নিজস্ব একটা এক্সাম্পল সেট করে ফেলবা, অ্যান্ড এক্সামিন দাই সেলফ স্ট্রিক্টলি উইথ ওয়েদার দ্য ডিডেস্ট নট দ্য বেস্ট অ্যাট ফার্স্ট, এবং তখন তুমি এক্সাম করতে পারবা, এক্সামিন করতে পারবা, নিজেকে টেস্ট করতে পারবা যে তুমি বেস্টটা করতে পেরেছো নাকি করতে পারোনি। এরকম মানে তোমার সামনে তোমার নিজেকে একটা উদাহরণ সেট করতে হবে, এবং তুমি যদি কাউকে অনুকরণ করতে যাও তাহলে দেখবে যে সারা পৃথিবী সবাই কেউ না মানে সবাই কাউকে না কাউকে অনুকরণ করতেছে। এবং হচ্ছে যে যখন তুমি একটা সময় পরে তোমার নিজের সামনে তোমার ভালো কাজের
অনেক ভালো কাজ করতে পারবা, ভালো কাজেরও এক্সাম্পল সেট করতে পারবা, তখন দেখবা যে তখন তুমি এটাও চিন্তা করতে পারবা, সেট করতে পারবা বা ডিসিশন নিতে পারবা যে তুমি কি মানুষের জন্য বেস্টটা করলা নাকি হচ্ছে খারাপটা করলা। নেগলেক্ট নট অলসো দ্য এক্সাম্পলস অফ দোজ that have carried themselves ill in the same place, not to set off thyself by taxing their memory, but to direct thyself what to avoid। বলা হচ্ছে যে নেগলেক্ট যেটা, অর্থাৎ যারা এক জায়গায়, হ্যাঁ, যারা একই জায়গায় কাজ করে এবং হচ্ছে বলতে পারো যে এক ধরনের ইল অবস্থায় পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এরকম একটা অবস্থায় বলতেছে যে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে অবহেলা করা যাবে না, তাদের মেমোরি হচ্ছে কি বলে এটাকে, not to set off thyself by taxing their memory, তাদের মেমোরি দিয়েও তোমার নিজেকে, বা তাদের এখানে মেমোরি বলতে তাদের এক্সপেরিয়েন্স দিয়েও তোমার নিজেকে হচ্ছে মানে তাদের এক্সপেরিয়েন্সের কাছে নিজেকে খাটো করিও না, বাট টু ডিরেক্ট thyself what to avoid, বরং তাদের এক্সপেরিয়েন্স দিয়ে তুমি তোমার নিজেকে ডিরেক্ট করো, গাইড করো কোন জিনিসটা অ্যাভয়েড করতে হবে, কোনটা হবে না। মানে ব্যাপারটা এরকম যে তোমার সামনেই দেখা যাচ্ছে এমন অনেক লোক আছে যারা অনেক দিন ধরে কাজ করতেছে তুমি যে ফিল্ডে আসছো সেখানে, এবং তারা কাজ করতে করতে বয়স হয়ে গেছে, তারা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, এবং তারা যদি 20 বছর ধরে কাজ করে তাহলে 20 বছরে তার একটা এক্সপেরিয়েন্স আছে। বলতেছে তুমি ওই জায়গায় যদি আসো তাহলে তাদেরকে অবহেলা করিও না, এবং তাদের ওই এক্সপেরিয়েন্সটাকে তুমি কাজে লাগাও, ট্যাক্স করো, মানে ক্যাশ করো আর কি বলতে পারো, এবং ওই এক্সপেরিয়েন্সটা খাটিয়ে তুমি তোমার নিজের জন্য একটা গাইডলাইন তৈরি করে ফেলো যে কোন জিনিস অ্যাভয়েড করতে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না তোমার অফিসে আর কি। Reform therefore without bravery or scandal of former times or persons, but yet set it down to thyself, as well as to create good precedents as to follow them। বলা হচ্ছে যে রিফর্ম therefore, অর্থাৎ সংস্কার করো, সাহসিকতা এবং পূর্ববর্তী সময়ে বা অন্য ব্যক্তিরা যারা হচ্ছে কলঙ্ক করে গেছে আর কি বিভিন্ন বিষয় নিয়ে, বলছে এই জিনিসগুলোতে হচ্ছে সংস্কার করা দরকার, বাট ইয়েট সেট ইট ডাউন টু thyself as well as to create good precedents as to follow them। বলছে তারপরেও তুমি তোমার নিজেকে নিজের সামনে কিছু গুড প্রেসিডেন্স বা কিছু নজির তৈরি করো, এবং এটি নিজের কাছেও মানে নিজে এটা সেট করে রাখো এবং এটা ফলো করবা। ব্যাপারটা এরকম যে এটার মিনিংটা এরকম যে তোমার অফিসে বা তোমার জায়গা, তুমি যে পদে গেছো, দেখবা যে ওইখানে অনেক স্ক্যান্ডাল রয়েছে, অনেক ব্র্যাভারির গল্পও রয়েছে, সাহসিকতার গল্প রয়েছে, তারপরে অনেক মানুষ আছে যাদের অনেক ভুলভ্রান্তি। তো বলছে এই জায়গাগুলোকে তুমি রিফর্ম করো, এবং এই রিফর্ম করতে গিয়ে নিজের জন্যও কিছু নিয়ম কানুন আইন বা এগুলো বা নজির স্থাপন করো, এবং যেগুলো তুমি ভবিষ্যতে ফলো করবে এবং অন্যরাও এসে তোমার এই জিনিসটাকে ফলো করবে। একটু কঠিন লাগতেছে তাই না? এটা একটু কঠিন, তবে এটা কিন্তু খুব মজার। ওই যে প্রথম 2-3-4 লাইনে কিন্তু এটার বেস্ট মজাটা হয়ে গেছে, এখন একটু কঠিন লাগবে, এটা একেবারে সহজ না, অনেক বড়। আমরা শেষ করতে পারবো না নাকি? দেখি। রিডিউস থিংস টু দ্য ফার্স্ট ইনস্টিটিউশনস অ্যান্ড অবজার্ভ wherein and how they have degenerate, but yet ask counsels of both times, of the ancient times which is best, and of the latter time what is fittest। বলা হচ্ছে যে তুমি তোমার যে ইনস্টিটিউশন সেইখানে অনেক জিনিসকে রিডিউস করো, অনেক জিনিসকে বাদ দিয়ে দাও, এবং অবজার্ভ করো ওই জায়গাটাতে যে কোন জিনিসটা হোয়াট দে হ্যাভ ডিজেনারেট, কোন জিনিসটা ওই জায়গাটাকে নষ্ট করেছে, বাট ইয়েট আস্ক কাউন্সিল অফ বোথ টাইমস, তারপরেও দুইটা সময়ের নিয়েই আর কি চিন্তা করো, এবং পরামর্শ নাও অন্যদের থেকে, অফ দ্য এনশিয়েন্ট টাইম অর্থাৎ পূর্বের সময় যারা ছিল তাদের থেকে পরামর্শ নাও, হোয়াট ইজ বেস্ট কোনটা ভালো করা বা কোনটা ঠিক হবে সেটা করার পরামর্শ নাও, অ্যান্ড অফ দ্য ল্যাটার টাইম হোয়াট ইজ ফিটেস্ট, এবং পরবর্তীতে কোনটা সবচেয়ে ভালো হবে সেটার ব্যাপারেও পরামর্শ নাও।
বলা হচ্ছে তুমি একটা অফিসে গেলা, গিয়ে সবকিছুকে বাদ দিয়ে দিলে, এটা ভালো লাগলো না এটা বাদ, এটা ভালো লাগলো না এটা বাদ। এখন দেখা যাচ্ছে তুমি এমন একটা লোককে বাদ দিয়ে দিলা প্রথম 2 4 5 7 10 দিনে, যে লোকটা আসলে তোমার জন্য সবচেয়ে বড় হেল্পার হতে পারে, তার এক্সপিরিয়েন্স দিয়ে, তার অনেক কিছু দিয়ে, তাই না? তো ব্যাপারটা এরকম যে একটা ইনস্টিটিউশনে যাওয়ার পরে অনেক কিছুকে তুমি বাদ দিতে পারো, তবে বাদ দেওয়ার আগে অবজার্ভ করো যে কোন জিনিসগুলো খারাপ এবং কোন জিনিসগুলো ভালো, এবং এটা করতে গিয়ে তুমি পরামর্শ নাও, পরামর্শ করো, অতীতের সময়গুলোর কথা চিন্তা করো, এবং হচ্ছে যারা এখানে আছে তাদের সাথে পরামর্শ করো, করে কোনটা বেস্ট সেটাকে রেখে দাও, আর কোনটা ভবিষ্যতে কাজে লাগবে সেগুলোকেও রেখে দাও। সিক টু মেক thy course regular, that main may know beforehand, and they may expect but be not too positive and peremptory, and express thyself well when thou digressed from thy rule. এবার বলা হচ্ছে সিক টু মেক দাই কোর্স রেগুলার, অর্থাৎ তোমার এই কাজগুলিকে তুমি রেগুলার করার চেষ্টা করো, যে কাজগুলো তুমি করতে চাচ্ছ, যাতে লোকেরা আগে থেকেই জানতে পারে যে তারা তোমার কাছে কি পেতে যাচ্ছে বা কি আশা করতে পারে সেই বিষয়টা। কিন্তু খুবই ইতিবাচক এবং অপ্রয়োজনীয় একটা মানে যেই কাজগুলো তুমি করবা এগুলা খুবই ইতিবাচক হওয়া যাবে না, আবার খুবই অপ্রয়োজনীয় হওয়া যাবে না। এবং যখন তুমি হচ্ছে তোমার শাসন থেকে দূরে সরে যাবে তখন নিজেকেও ভালোভাবে প্রকাশ করো। মানে এক কথায় তুমি যে কাজটা করতে শুরু করেছো এটা রেগুলারলি করো। তুমি শুরুতে গিয়া প্রথম 7 8 10 দিন খুব অনেস্টি দেখাইলা, অনেক কাজ করার কথা, অনেক কাজ দেখাইলা, বাট পরবর্তীতে তুমি আলসে হয়ে গেলে, তুমি আর কাজ করলা না, তাহলে এটা হইলো না। বরং তুমি এমন কিছু কাজ করো, এমন কিছু নজির সেট আপ করো যেটা মানুষ এসেই বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা অনেস্ট, এই লোকটার দিয়ে এই কাজগুলো করা যেতে পারে, এবং তোমার কাছ থেকে আগে থেকেই মানুষ যাতে আশা করতে পারে। কিন্তু আবার এরকমটা জানো না যে তুমি খুব ভালো কাজ করতেছো, আবার খুবই পেরেম্পটরি অর্থাৎ খুবই অপ্রয়োজনীয় কিছু কাজ করতেছো, এবং এক্সপ্রেস thyself well when thou digressed from thy rule, এবং তোমার নিজেকে ভালোভাবে প্রকাশ করো যখন তুমি এগুলো থেকে সরে যাচ্ছ, রুল থেকে। প্রিজার্ভ দ্য রাইট অফ thy প্লেস, তোমার যে জায়গাটা, সেই জায়গার যে অধিকার, সেই অধিকারটাকে তুমি সংরক্ষণ করো। বাট স্টিয়ার নট কোশ্চেন্স অফ জুরিডিকশনস, কিন্তু এই দিক দিয়ে এটা করতে গিয়ে জুরিডিকশনের কে কোশ্চেন করো না। অ্যান্ড রাদার অ্যাজিউম দ্য রাইট ইন সাইলেন্স, বরং তোমার রাইটটা তুমি নীরবে এইটাকে বুঝে নাও বা চিনে নাও। অ্যান্ড ডিফ্যাক্টো মানে ফ্রম দ্য ফ্যাক্ট, ডিফ্যাক্টো বলতে ফ্রম দ্য ফ্যাক্ট, দেন ভয়েস ইট উইথ ক্লেইমস অ্যান্ড চ্যালেঞ্জ, এবং তারপরে তুমি তোমার রাইটটা যখন পাচ্ছ না তখন তুমি এটাতে দাবি করো, এবং এটাতে যে চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জগুলো ফেস করো। মানে তুমি তোমার যে প্লেসে গেছো সেই প্লেসে যা দেখতেছো যে আসলে কেউ তোমাকে ওইভাবে দাম দিচ্ছে না, বা তুমি তোমার ক্ষমতা হচ্ছে করতে পারতেছো না, কি বলো কি অ্যাপ্লাই করতে পারতেছো না, তখনকার কথা বলতেছে। তখন তুমি তোমার রাইটটাকে সংরক্ষণ করো, তুমি তোমার অধিকারটা আদায়ের চেষ্টা করো, এবং যদি দেখো যে এগুলো হচ্ছে তোমার এগুলোতে করতে গেলে তোমার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে, তুমি ওগুলোকে মেনটেন করতে পারতেছো না, তখন তুমি এটাতে হচ্ছে কি ক্লেম করো এবং চ্যালেঞ্জগুলো ফেস করো। প্রিজার্ভ লাইকওয়াইজ দ্য রাইট অফ ইনফেরিয়র প্লেসেস, এবং ইনফেরিয়র যে প্লেসগুলো রয়েছে, তুমি একটা বড় পদে গেছো ধরো, সে বড় পদে যাওয়ার পরে তোমার নিচের যে পদগুলো আছে তাদেরও তো রাইটগুলোকে তোমাকে হচ্ছে নিশ্চিত করতে হবে। থিঙ্ক ইট মোর অনার টু ডিরেক্ট দ্য ইন চিফ দেন টু বি বিজি ইন অল, এবং তুমি তোমার যে মানে একটা জায়গায় গিয়েছো, তুমি প্রধান হয়েছো সেই জায়গার, এবং সেই জায়গায় তুমি কাজের মধ্যে ডুবে না থাকে ওইখানকার তোমার সম্মানটাকেও তুমি হচ্ছে সম্মানটার কথাও চিন্তা করো, এবং এই চিন্তা করে তুমি ইনফেরিয়র যারা রয়েছে তাদেরকেও, তাদের অধিকারটাও দিকেও আর কি নজর রেখো। ব্যাপারটা এরকম যে তুমি একটা জায়গায় ওসি হয়েছে, বা তোমার ওখানে কনস্টেবল যারা আছে বা আরো যারা আছে তাদের রাইটগুলোর কথাও তোমার চিন্তা করতে হবে। তুমি শুধু নিজের সেলফ ইয়েটাকে চিন্তা করলে তাহলে হবে না। Embrace and invite helps and advice touching the execution of thy place, বলা হচ্ছে তোমার প্লেসের যে কাজকর্মগুলি সেগুলোকে এক্সিকিউট করার ক্ষেত্রে তুমি অন্যদের হেল্প এবং উপদেশ এগুলোকে মানে ইনভাইট করো, এগুলোকে তাদের কাছে হেল্প এবং অ্যাডভাইস চাও, এবং সেগুলোকে এমব্রেস করো, সেগুলোকে গ্রহণ করো তোমার যে হচ্ছে কাজ সেগুলোকে অ্যাপ্লাই করার পূর্বে। and do not drive away such as bring the information
bring the information. আচ্ছা, and do not drive away such as bring the information as meddlers but accept of them in good part. এবং বলতেছে যে হস্তক্ষেপকারী হিসাবে, মেডেলার্স হিসাবে তোমার কাছে তথ্য যখন নিয়ে আসা হয় তখন তাদেরকে তুমি ড্রাইভ আওয়ে করিও না, তাদেরকে তাড়িয়ে দিও না, বরং তাদেরকে হচ্ছে অংশগ্রহণ করতে দাও। ধরো তুমি যখন একটা কাজ করতেছো, সেখানে কেউ একজন তোমাকে কোনো একটা ইনফরমেশন নিয়ে আসলো, তুমি তাদেরকে তাড়িয়ে দিলা, ইনফরমেশনটা গুরুত্ব দিলা না, তাহলে তো হলো না। বরং ওই ইনফরমেশনটাকে গুরুত্ব দাও এবং তাদেরকে তাও তোমার কাজের সাথে অ্যাড করো। The vices of authority are chiefly four: delays, corruptions, rogueness and facility. বলা হচ্ছে যে সমস্ত অথরিটি রয়েছে বা বড় পদ যেটা রয়েছে আর কি, সেই পদগুলোর, কর্তৃত্বপরায়ণ যে পদগুলো, সেগুলোর চারটা হচ্ছে ভাইসেস থাকে, চারটা ভুল বা চারটা কি বলে এটাকে হচ্ছে ফল্ট থাকে আর কি। যেমন একটা হচ্ছে ডিলে, কোনো কাজ করতে গেলে সে ওইটাকে ডিলে করবে, এবং এরপরে হচ্ছে তার নিজস্ব দুর্নীতি, করাপশন থাকবে। এরপর রোগনেস বলতে নিজের খারাপত্ব আর কি, বা রুক্ষতা, নিজের খারাপ বিহেভিয়ার সেটা, এবং সুবিধা দেয়া অন্যকে। এগুলো হচ্ছে অথরিটির আসলে খারাপ কাজগুলোর ভেতরে এই চারটা, তাদের যত খারাপ কাজ আছে এই চারটা হচ্ছে প্রধান। For delays, give easy access, keep times appointed, good through with that which is in hand, and interlace not business but of necessity. বলা হচ্ছে বিলম্বের যে বিষয়টা বা দেরি করার যে বিষয়টা, সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সহজ অ্যাক্সেস দিতে হবে। কোনো একটা জিনিস ওই যে ফাইল আটকিয়ে রেখে তুমি ডিলে করবে এটা না, বরং গিভ ইজি অ্যাক্সেস। হ্যাঁ, ইজি অ্যাক্সেস দাও। তারপরে কিপ টাইমস অ্যাপয়েন্টেড, এবং নির্ধারিত সময় রাখো, নির্ধারিত সময়ের ভেতরে কাজটা করে দিতে হবে। গো থ্রু উইথ দ্যাট হুইচ ইজ ইন হ্যান্ড, এবং তোমার হাতে যে কাজটা আছে, যা হাতে আছে তা দিয়েই কাজটা করে যেতে হবে। এবং ইন্টারলেস নট বিজনেস বাট অফ নেসেসিটি, এবং ব্যবসা না বরং প্রয়োজনের সাথে তোমাকে হচ্ছে যেটা প্রয়োজন সেটাকে তোমাকে গ্রহণ করতে হবে। মানে হয় না যে তুমি কোন কাজটা বেশি দরকার, কোন কাজটা এগুলোকে মেনটেন করতে হবে, অর্থাৎ প্রয়োজনটার দিকে তাকাইতে হবে, বিজনেসের দিকে না। ফর করাপশনের ক্ষেত্রে কি বলতেছে? ডু নট অনলি বাইন্ড দাইন ওন হ্যান্ডস অর দাই সার্ভেন্টস হ্যান্ডস ফ্রম টেকিং, বাট বাইন্ড দ্য হ্যান্ডস অফ সুইটার্স অলসো ফ্রম অফারিং। বলছে করাপশন যদি বন্ধ করতে চাও তোমার অফিসের, তাহলে শুধুমাত্র তোমার নিজের হাতকে তুমি যা বেঁধে রাখবা সেটা না, আবার তোমার অধীনস্থ যারা রয়েছে তাদের হাতকেও যে তুমি ঘুষ গ্রহণ থেকে বেঁধে রাখবে তা না, বরং যারা দিচ্ছে তাদের হাতটাকেও তুমি বেঁধে ফেলো। ফর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি বলতে এই যে রোগনেস যেটা, সেটাই আর কি। বলা হচ্ছে ফর ইন্টিগ্রিটি ইউজড ডোথ দ্য ওয়ান, but integrity professed and with the manifest detestation of bribery do the other, and avoid not only the fault but the suspicion. বলা সততার জন্য হচ্ছে এক রকমের ব্যবহার করতে হবে সবার সাথে। সততা যদি তুমি দেখাইতে চাও তোমার অফিসের ভিতরে, তুমি সৎ, তাহলে সবার সাথে একরকম ব্যবহার করতে হবে। কারোর সাথে ভালো ব্যবহার করতেছো, কারোর সাথে রুক্ষ ব্যবহার করতেছো, তাহলে হবে না। এবং সততা দাবি করার ক্ষেত্রে এবং ঘুষের স্পষ্ট ঘৃণা করার ক্ষেত্রে অন্যটা করতে হবে। অর্থাৎ যদি সবার সাথে তুমি ভালো ব্যবহার করাও এবং যে ঘুষ দিতে আসতেছে তার সাথেও যদি তুমি ভালো ব্যবহার করো, তাহলে হইল না, তখন উল্টো ব্যবহার করতে হবে। মানে যে ঘুষ দিচ্ছে বা তোমাকে প্রম্পট করতেছে খারাপ কাজের জন্য, তখন সেখানে তুমি প্রতিবাদ করো। and avoid not only the fault but the suspicion, এবং শুধুমাত্র যে তোমার ভুল ত্রুটি সেটাকেই যে তুমি এড়িয়ে চলবে তা না, তোমাকে যেন কেউ সন্দেহ না করতে পারে সেটাকেও এড়িয়ে চলো। whosoever is found variable and changed manifestly without manifest cause gives suspicion of corruption. বলা হচ্ছে যে যাকে পরিবর্তনশীল পাওয়া যায়, অর্থাৎ যার ভেতরে চেঞ্জ পাওয়া যায় বা বৈচিত্র্যতা পাওয়া যায়,
প্রকাশ্যেও কোনো কারণ ছাড়াই স্পষ্টভাবে এইটা বলে দেয়া যায় যে সে হচ্ছে দুর্নীতি করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় তুমি হয়তো থানার ওসি, তুমি তোমার কনস্টেবল আরো সব এসআই টিসআই নিয়ে গেছো, যাওয়ার পরে দেখা যাচ্ছে দু একজন একটু তার আচার আচরণ একটু অন্যরকম লাগতেছে, দেখা যাচ্ছে যে সে ওই অপরাধীর পক্ষ নিচ্ছে বা এটা সেটা, তখন কি হচ্ছে তাদের প্রতি একটা সন্দেহ হয়ে যাবে না আমাদের যে এই মনে হয় টাকা খাইছে। তো ব্যাপারটা এটাই বলতেছে যে যদি এরকমটা পাওয়া যায় যে হচ্ছে খুব বৈচিত্র্যময় আচার আচরণ করতেছে এবং চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো রকমের কারণ ছাড়াই, তবে তখন ওই জায়গায় একটা দুর্নীতির সন্দেহ করা যেতে পারে। Therefore always then thou change thine opinion or course, profess it plainly and declare it together with the reasons that move thee to change, and do not think to steal it. বলা হচ্ছে অতএব অলওয়েজ হোয়েন দাও চেঞ্জ তাই ওপিনিয়ন আর কোর্স, যখনই তুমি নিজে চেঞ্জ হও বা তোমার ওপিনিয়ন, তোমার টাইম বা তোমার অ্যাক্টিভিটি যখন চেঞ্জ করো, তখন প্রফেস ইট প্লেইনলি, তখন এটা সবার সামনে এটাকে স্বীকার করো যে হ্যাঁ আমি এই কাজটা করতে যাচ্ছি, অ্যান্ড ডিক্লেয়ার ইট, এবং এটা ঘোষণা দাও, টুগেদার উইথ দ্য রিজনস দ্যাট মুভ দি টু চেঞ্জ, এবং তুমি কেন চেঞ্জ হলা এটার জন্য এটার কারণটাও তুমি সবাইকে জানিয়ে দাও, অ্যান্ড ডু নট থিঙ্ক টু স্টিল ইট, এবং এটাকে লুকানোর চেষ্টা করিও না। মানে তুমি একটা কাজ করতে যাচ্ছ, এই কাজটা কেন করতে যাচ্ছ এটা তোমাকে বলতে হবে। এটা যদি তুমি বলেই যাও তাহলে তো তোমাকে সন্দেহ করবে না। তুমি তোমার বাড়িতে তোমার ওয়াইফকে, তুমি হয়তো নতুন বিয়ে করেছো, তখন তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ এটা তোমার ওয়াইফকে বলে যেতে হবে, কেন যাচ্ছ এটা তোমাকে বলে যেতে হবে, যাতে করে ওই তোমাকে সন্দেহটা না করো। বা তোমার ওয়াইফের ক্ষেত্রেও তাই, যে এমন কিছু অ্যাক্টিভিটি করা যাবে না যেটাতে সন্দেহ হয়, বরং এখানে এমনভাবে বলতে হবে, মানে নিজেকে ওপেন রাখতে হবে সবসময়। ঠিক এরকম একটা অফিসের বস যখন তুমি তোমার নিজেকে ওপেন রাখো, এমন কোনো কাজ করিও না, এমন কোনো চেঞ্জ নিজের ভেতরে আনিও না যেটা দিয়ে সন্দেহ হবে। যদি কোনো চেঞ্জ করার দরকার হয় এটা সবাইকে বলো যে আমি এখন কিন্তু এইটা করতে যাচ্ছি, কারণ হচ্ছে এই, এভাবে সবার সামনে ডিক্লেয়ার করতে হবে। নিজে নিজে কিছু কাজ করলা যেটা কাউকে বললা না, তখন কিন্তু একটা সন্দেহের দানা বাঁধবে। এ সার্ভেন্ট অর এ ফেভারিট, if he be inward and no other apparent cause of esteem, is commonly thought but a byway to close corruption. বলা হচ্ছে একজন তোমার অধীনস্থ একজন লোক অথবা তোমার প্রিয় একজন লোক, সে যদি কখনো ইনওয়ার্ড হয়ে থাকে, অর্থাৎ আত্মকেন্দ্রিক, বা আমরা বলি না এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, যদি কখনো ইন্ট্রোভার্ট হয়ে থাকে, তখন এইখানে নো আদার অ্যাপারেন্ট কজ অফ এস্টিম, তাহলে তাকে আর অন্য কোনো কিছুই মানে তাকে নিয়ে ভাবার দরকার হয় না। ইজ কমনলি থট বাই, তখন কমনলি সাধারণভাবে চিন্তা করা যায় যে এই লোকটা হয়তোবা দুর্নীতি করতেছে। মানে বলতেছে যদি একজন সার্ভেন্ট অথবা একজন প্রিয় লোক যদি অন্তর্মুখী হয়, তাহলে অন্য কোনো আর কারণ থাকে না তার, এবং তাকে দেখেই সাধারণত দুর্নীতি কথা আর কি মনে চলে আসতে পারে। এবার আসো ফর রোগনেস। আচ্ছা, রোগনেস এতক্ষণে আসতেছে। দেখো বলতেছে ফর রোগনেস, ওই ব্যক্তি যে ব্যক্তি খারাপ। রোগনেস নাকি রাফনেস স্যার? ও রাফনেসই তো। আচ্ছা, মজার একটা বিষয় বলি, এই সেম ভুল মনে হয় গতবারের ব্যাচেও আমি এই সেম ভুলটাই করতেছিলাম, রাফনেস, আর আমি বলতেছিলাম রোগনেস। ই থাকলে তো হয় স্যার, হ্যাঁ রাফনেস ঠিকই আছে, মানে তুমি কঠোরতা বা তোমার রুক্ষতা যদি তুমি শো করাতে চাও সেক্ষেত্রে বলতেছে। ফর রাফনেস ইট ইজ এ নিডলেস কজ টু ডিসকন্টেন্ট। বলা হচ্ছে রাফনেসের ক্ষেত্রে ইট ইজ এ নিডলেস কজ টু ডিসকন্টেন্ট, অর্থাৎ তুমি যখন খুবই রাফ তখন তোমার আর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণের দরকার হয় না। তুমি যে কোনো বিষয় নিয়ে মানে হুটহাট রেগে যাবা, তুমি হুটহাট মারধর করবা, হুটহাট তুমি ডিসিশন নিয়ে ফেলবা যদি রাফ হয়ে থাকো তুমি। সেভারিটি ব্রেথ ফিয়ার, এবং তুমি যদি কোনো কিছু খুব অতিমাত্রায় করে ফেলো, এক্সট্রিম মাত্রায়, তখন এটা ভয়ের জন্ম দিবে। বাট রাফনেস ব্রেথ হেট, মানে তুমি একটা জিনিস যদি খুব অতিমাত্রায় করো, তুমি খুব স্ট্রিক্ট থাকো, তাহলে এটা তোমাকে পরে সবাই ভয় পাবে। বাট তুমি যদি রুক্ষ তার দিকে চলে যাও, তখন এটাকে তোমাকে ঘৃণা করবে সবাই। ইভেন
reproof from authority ought to be grave and not taunting. এবং এমনকি তুমি যদি অথরিটির কাছ থেকে তিরস্কারও হচ্ছে মানে এরকম যে কোনো একটা অথরিটি যদি কাউকে তিরস্কার করে তাহলে এটাও খুব মানে গুরুতর হওয়া উচিত, বা এটাও খুব মানে কি বলে এটাকে ভালো হওয়া উচিত, নট টন্টিং। মানে এটা ওই তামাশা টাইপের হওয়া যাবে না। তুমি কাউকে তোমার কোনো একটা চাকর বাকরকে, মানে চাকর বাকর বলতে তোমার অধীনস্থ কাউকে তুমি হয়তো ঝাড়ি দিচ্ছ, এই ঝাড়িটাও ঝাড়ির মতো হইতে হবে। তুমি ঝাড়ি দিয়ে আবার এমন একটা কাজে তুমি তার কাছে আটকে বাছো যে তার সাথে তামাশাও করতে হচ্ছে, একটু পরে তোমাকে তাকে তেল মারতে হচ্ছে, তাহলে এটা আবার করা যাবে না। As for facility, it is worse than bribery. সুযোগ সুবিধা নেওয়া টাকা পয়সা ঘুষ নেওয়ার চাইতেও খারাপ। For bribes come but now and then, but if importunity or idle respects lead a man, he shall never be without. বলা হচ্ছে টাকা পয়সা মাঝে মাঝে আসে যায়, কিন্তু যদি কাউকে সুযোগ সুবিধা দেওয়া হয়, দিতে বলা হয় বা দিতে হয়, তাহলে এটা আর কখনোই পিছু ছাড়ে না। তুমি যদি কাউকে সুযোগ সুবিধা দাও তাহলে তুমি এই সুযোগ সুবিধা কি আর কেড়ে নিতে পারবা না। টাকা পয়সা হয়তো বা এর আগে নিয়েছো, এখন আর নিবা না, এটা করতে পারবা। As Solomon said, সলোমন যে কথাটা বলতেছে যে টু রেসপেক্ট পারসন ইজ নট গুড, কোনো ব্যক্তিকে সম্মান করা এটা ভালো না। ফর সাচ এ ম্যান উইল ট্রান্সগ্রেস ফর এ পিস অফ ব্রেড। সলোমন যে কথাটা বলতেছে মানুষকে সম্মান করা ভালো না, কারণ এমন লোক অনেকেই আছে যা হচ্ছে এক টুকরো রুটির জন্য, পিস অফ ব্রেডের জন্য ট্রান্সগ্রেস করে, মানে সীমা লঙ্ঘন করতে পারে। এরকম লোককে তুমি সম্মান করার দরকার নেই, এটা বলতেছে। স্যার বুঝি নাই। আচ্ছা, ধরো এমন অনেক লোক আছে না সমাজে, আমাদের মনে হয় যে এই লোকটা অনেক সম্মানিত, কিন্তু দেখবা যখনই তুমি কোনো একটা হচ্ছে কাজ নিয়ে তার কাছে যাবা, তখন সে কোনো একটা কিছু চাইবে, সেটা ব্রাইবারি হোক, তারপরে সেটা ফ্যাসিলিটি হোক, এটা না দিয়ে তুমি তার কাছ থেকে কাজ পাবা না। তো এই লোককে সম্মান করার দরকার নেই, সেটা বলতেছে। এই লোককে সম্মান করা ভালো না, এটা সামান্য হীন উদ্দেশ্যে সে অনেক বড় কিছু করে ফেলতে পারবে। It is most true that was anciently spoken, a place showed the man. বলা হচ্ছে যে এটা একটা প্রাচীনকালে বলা হয়েছিল যে একটি জায়গা মানুষকে দেখানো হয়েছিল আর কি, and it showed some to the better and some to the worse. এবং এটার ক্ষেত্রে মানুষকে কিছু তোমার ভালো জায়গা দেখানো হয়েছিল, কিছু খারাপ জায়গা। এখানে অনেকটা এরকম ওই যে জান্নাত জাহান্নাম আছে না, ব্যাপারটা এরকম যে মানুষকে দেখানো হলো যে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে, যে এই যে জান্নাত, এই যে জাহান্নাম, এখন তুমি কোনটা নিবা, তোমাকে চুজ করতে বলা হলো। ব্যাপারটা এরকমই আর কি, যে মানুষকে ভালো এবং খারাপ দুইটা পথই দেখানো হয়েছে। এরপর আরেকটা ল্যাটিন ফ্রেজ, এর মানে হচ্ছে এ ম্যান whom everybody would have thought fit for empire if he had not been emperor. বলা হচ্ছে যে একটা মানুষকে অনেকেই মনে করে যে এই লোকটা হয়তো ওই জায়গাটার জন্য উপযুক্ত, যতক্ষণ না সে ওই জায়গায় যাচ্ছে। মানে এটা যে ট্যাসিটাস অফ গালবা, ট্যাসিটাস হচ্ছে একজন হচ্ছে মনে হয় সম্রাট, আমি নিচে এখানে দিয়েছি, রোমান হিস্টোরিয়ান। আচ্ছা, রোমান হিস্টোরিয়ান তিনি বলতেছেন যে কোনো একটা মানুষকে যদি সেই জায়গায় পৌঁছায় না দেওয়া যায়, ততক্ষণ মনে হবে যে এই লোকটা মনে হয় সম্মানিত বা ওই জায়গার জন্য ফিট। যেমন হিরো আলম এই যে ঢাকা 17 আসন থেকে দাঁড়িয়েছে, অনেকেই আছে না যে একটু তাকে দেখা হোক, সে কি করতে পারে, কিন্তু ওখানে গেলে সে কি করতে পারবে, কিছুই করতে পারবে না। হ্যাঁ, তো এরকম অনেক লোকও আছে যে ওই লোকটাকে উপযুক্ত মনে করতেছে, যে হ্যাঁ ওই লোক, যেহেতু ওই লোকটা এখনো ওই জায়গাটা যায়নি, যার জন্য মনে হচ্ছে যে সে উপযুক্ত, বাট ওই জায়গায় গেলে কিন্তু আর সেটা পারবে না। এরপরে ভেসপাসিয়ান, সে একজন হচ্ছে কিং আর কি। হি সেইড সোলাস, আচ্ছা এখানে আরেকটা ল্যাটিন ফ্রেজ, হি ওয়াজ দ্য অনলি এম্পারার হুম দ্য পজিশন অফ পাওয়ার চেঞ্জড ফর দ্য বেটার। এবং এই কিংটা হচ্ছে এমন মানে একটা শুধুমাত্র কিং যাকে শক্তি পাওয়ার পরে বা পাওয়ারে যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে সে তার নিজেকে আরো বেটার করতে পেরেছে। সাধারণত যেটা হয় যে শক্তি বা ক্ষমতা পাওয়ার পরে মানুষ অর্জ হয়ে যায়, খারাপ হয়ে যায়, বাট এই কিংটা আরো বেটার হয়েছে। Though the one who meant is sufficiency, the other of manners and affection. বলা হচ্ছে যদিও the one was meant of supremacy, sufficiency, এবং
মানে একটাকে বলা হচ্ছে যে সাফিসিয়েন্সির দিক থেকে তাকে হচ্ছে বলা হচ্ছে, মানে পর্যাপ্ততার দিক থেকে, আর অন্যটি আদব এবং স্নেহর দিক থেকে। আচ্ছা, ইট ইজ অ্যান অ্যাসিওর্ড সাইন অফ এ অর্দি অ্যান্ড জেনারেস স্পিরিট হোম অনার অ্যামেন্টস। বলা হচ্ছে যে এটা একটা নিশ্চিত লক্ষণ যে এই লাইনগুলো এইভাবে কাটা ঠিক হয়নি, আমি এইভাবে কেটেছি তো ওই জন্য আমাকেই বুঝতে সমস্যা হচ্ছে। বলা হচ্ছে এটা একটা নিশ্চিত সাইন অফ অর্দি, অর্থাৎ যোগ্যতার একটা নিশ্চিত সাইন, অ্যান্ড হচ্ছে জেনারেস স্পিরিট অর্থাৎ উদারতার একটা নিশ্চিত সাইন, হোম অনার অ্যামেন্টস, যাকে সম্মান সংশোধন করে। অর্থাৎ তুমি কোনো একটা লোককে সম্মান করলা, দেখলা যে তারপরে সে তার যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো এগুলো নাই হয়ে গেল। অনেক সময় এরকম ছোট বাচ্চাদেরকে আমরা দেখি না, আরে বাবা তুমি এই কাজটা করেছো, অনেক ভালো করেছো, ওইটা করলে তখন সে ওই ভালো কাজটা আরো বেশি বেশি করতে চায়। এরকমই অনেক লোক আছে যাকে তুমি একটু সম্মান করবা, সে দেখবা যে ওই ভালো কাজগুলো সে আরো ভালোভাবে করতে চায়। ফর অনার ইজ অর শুড বি দ্য প্লেস অফ ভার্চু। বলা হচ্ছে সম্মান জিনিসটা সেটার বা সম্মানিত ব্যক্তির একটা প্লেস অফ ভার্চু দরকার। অ্যান্ড অ্যাজ ইন নেচার থিংস মুভ ভায়োলেন্টলি টু দেয়ার প্লেস অ্যান্ড ক্যামলি in their place, so virtue and ambition is violent and authority settled and calm. বলা হচ্ছে ভার্চু এবং অ্যাম্বিশনের যে প্লেস ন্যাচারালি তারা হচ্ছে খুবই ভায়োলেন্ট হয়ে থাকে, এবং অথরিটি এটাকে সেটেল ডাউন করে এবং ক্যাম করে তোলে। অর্থাৎ যে জায়গায় তোমার ভার্চু আছে, অনেস্টি আছে, আবার অন্যান্য কিছু রয়েছে, আবার ওই জায়গায় যদি কোনো একজন ব্যক্তি যদি ভার্চুয়াস হয়, তাহলে সে যা বেতন পাচ্ছে সেটা নিয়েই সে অসন্তুষ্ট হবে। আর যদি কেউ অ্যাম্বিশাস হয় তখন কি হবে, সে 50,000 টাকা বেতন পাচ্ছে, সে চাবে আচ্ছা আরো কিভাবে আমি এটাকে 1 লাখ টাকা করতে পারি, এবং সে এদিক দিয়ে ভায়োলেন্ট হয়। অর্থাৎ অ্যাম্বিশন এবং ভার্চুয়াসের ভেতরে ভায়োলেন্ট নেচারটা কাজ করে, অর্থাৎ একজন আরেকজনকে দেখতে পারে না, বা দুইজন হচ্ছে শত্রু ভাব, এবং এই জায়গাটাকে সেটেল করে হচ্ছে অথরিটি, পাওয়ার এবং ক্ষমতা, এগুলো আর কি। আচ্ছা, আরো 3-4 লাইন আছে, আমি একটু দ্রুত পড়ে যাই, আমার ফার্স্ট ইয়ারের ক্লাস আবার শুরু হওয়ার টাইম হয়ে গেছে। অল রাইজিং টু গ্রেট প্লেস ইজ বাই এ উইন্ডিং স্টেয়ার, অ্যান্ড ইফ দেয়ার বি ফ্যাকশনস ইট ইজ গুড টু সাইড এ ম্যানস সেলফ whilst he is in the rising and balance himself when he is placed. বলা হচ্ছে যে আচ্ছা, অল রাইজিং টু গ্রেট প্লেস বাই এ উইন্ডিং স্টেয়ার। অর্থাৎ আমরা যখন ওই যে উচ্চ পদে যেতে চাই, এই উচ্চ পদটা হচ্ছে একটা উইন্ডিং স্টেয়ার, মানে এইটা ওঠার সিঁড়িটা আঁকা বাঁকা। এটাতে সবাই যে ওই ধাপ করে তুমি পড়াশোনা করার পরে একটা বিশাল জবে চলে গেলা, এটা না, অনেক কষ্ট করতে হয়, তাই না? তো বলতেছে যে মহান স্থানে বা উচ্চ স্থানে যাওয়াটা অনেকটা অনেক ঘোরাঘুরি করে যেতে হয়। অ্যান্ড ইফ দেয়ার বি ফ্যাকশনস, যদি এইখানে ফ্যাকশনস বলতে দলাদলি করা আর কি, যদি দলাদলি থাকে, ইট ইজ গুড টু সাইড এ ম্যান সেলফ whilst he is in the rising and to balance himself when he is placed. তবে একজন মানুষ যখন সে উঠতে থাকে উপরের দিকে আর কি, তার প্রমোশন হতে থাকে বা সে উপরের দিকে উঠতেছে, তখন তার নিজের কাছে থাকা এবং যাকে স্থাপন করা হচ্ছে তার নিজের ভেতরে একটা ভারসাম্য বজায় রাখা উচিত। মানে তুমি যখন উপরের দিকে উঠতেছো এবং সেখানে যদি দলাদলি থাকে, তাহলে সেখানে একটা ভারসাম্য বজায় রাখতে হয়। মানে তোমার যদি প্রতিদ্বন্দ্বী কেউ থাকে, তোমাকে তখন ভালো খারাপ কাজগুলোর ভেতরে একটা ভারসাম্য বজায় রাখতে হয়। ইউজ দ্য মেমোরি অফ দ্য প্রেডিসেসর্স ফেয়ারলি অ্যান্ড টেন্ডারলি। বলতেছে তোমার যে পূর্বপুরুষ যারা রয়েছে বা তোমার পূর্বে যারা এখানে ছিল, তাদের কথা স্মরণ করো, পূর্বসূরীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে আর কি। ফেয়ারলি অ্যান্ড টেন্ডারলি মানে সম্মানের সহিত। ফর ইফ দাও ডাজন্ট, যদি সেটা তুমি করতে না পারো, ইট ইজ এ ডেথ উইল শিওর বি পেইড হোয়েন দাও অ্যাট গন। এবং
এই ঋণটা তোমাকে দেওয়া হবে যখন তুমি এই পজিশনে থাকবে না। মানে পূর্বসূরীদের যদি তুমি সম্মান দিতে না পারো, তাহলে তুমি যখন হচ্ছে তোমার যখন পরে যারা লোক আসবে তারা আবার তোমাকে সম্মান দেবে না। ইফ দাও হ্যাভ কলিগ, যদি তোমার কলিগ থাকে রেসপেক্ট দেম, তাহলে রেসপেক্ট করো, অ্যান্ড রাদার কল দেম হোয়েন দে লুক নট ফর ইট, এবং তাদেরকেও এমন অনেক জায়গা আছে যেখানে তাদের দরকার নেই, সেখানে তাদেরকে ডাকো। দেন এক্সক্লুড দেম হোয়েন দে হ্যাভ রিজন টু লুক টু বি কল্ড, এবং যখন তাদেরকে হচ্ছে তাদেরকে এক্সক্লুড করো, এবং যখন তাদেরকে দরকার হবে তাদেরকে আবার তুমি হচ্ছে কল করতে পারবা আর কি। মানে সহকর্মীদের যথাযথ সম্মান দাও, হচ্ছে তাদের যদি দেখা করতে হয় তাদের সাথে তাহলে দেখা করো, আর সম্ভব না হলে তাদের এই কথাগুলো পরবর্তীতে মানে শোনার চেষ্টা করবা আর কি। Be not too sensible or too remembering of thy place in conversation and private answers to suitors, but let it rather be said when he sits in place he is another man. বলা হচ্ছে যে ব্যক্তিগত যে কোনো কথাবার্তায় বা যে কোনো মানুষের সাথে আসলে অত বেশি সেন্সিবল হওয়ার দরকার নাই। তুমি তোমার পদমর্যাদার দিকটা একটু খেয়াল রেখো, তবে লোকে যেন, বাট লেট ইট রাদার বি সেইড, তাহলে তবে মানুষদেরকে আর কি এটা বলতে দাও, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি একটা অন্য রকমের মানুষ, এরকমটা যেন লোকজন বলে যে এই লোকটা খুবই অনেস্ট, এই লোকটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাকে আর অন্য কোনোভাবে দমানো যায় না, সে অনেস্ট এবং সে তার কাছে গেলে কাজ হয়, অনেক দক্ষ লোক, এরকম অন্যদেরকে বলতে দাও। তুমি তোমার ঢাকঢোল পেটানোর দরকার নেই। তুমি সবার সাথে হচ্ছে তোমার যে আলাপচারিতা ব্যক্তিগত, সেই ক্ষেত্রে যে তোমার নিজেকে উপস্থাপন করতে হবে এটার দরকার নেই, লোকদেরকে বলতে দাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই ইয়েটা খুব কঠিন আমি জানি। আর আরেকটা জিনিস, এটা নিয়ে আজকে আর আমি কথাও বলতে পারতেছি না, কারণ আমাদের অলরেডি 8 মিনিট চলে গেছে, আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস আছে। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো তোমরা একটু ওই আমাদের ইয়েতে গ্রুপে পোস্ট করো, আমি ওইটাতে অ্যান্সার দিয়ে দেবো। আর আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আবার আমরা কথা বলবো, নেক্সট ক্লাসে নেক্সট স্টোরি নিয়ে আমরা কথা বলবো, অফ রিভেঞ্জ বা অফ ট্রুথ যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো সামনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। না,